সুপ্রিম কোর্টে ওরা সকলে বলে খুব বড় প্রার্থনা করছিলেন যাতে আবেদন হাইকোর্টের জাজমেন্টকে স্টে করা হয়। আমরা আপত্তি করি, কোন রকম স্টে দেয়নি। শেষ পর্যন্ত অনেক আকুতি মিনতিতে যে নির্বাচনের মুখে আমাদের মন্ত্রীরা গ্রেপ্তার হয়ে যেতে পারেন এই আশঙ্কা প্রকাশ করাতে তখন বিচারপতি বলেছেন যে সিবিআই কোনো পদক্ষেপ নেবে না। হি হ্যাড নো প্রেসিপিটেটিভ অ্যাকশন, তদন্ত স্টে করেননি, বলেছেন নো প্রেসিপিটেটিভ অ্যাকশন, তার মানে তদন্তের পরিণতিতে যদি কোনো কঠোর ব্যবস্থা কিছু দেওয়া যাবে না, এইটুকুই, আর কিছু হয়নি। সোমবার দিন আবার শুনানি হবে। সুতরাং ওদের যে প্রার্থনা ছিল যে সব নিয়োগ বাতিল করা যাবে না, যোগ্য অযোগ্য এই সমস্ত সওয়াল প্রাথমিকভাবে অগ্রাহ্য করেছেন সুপ্রিম কোর্ট। বটেই তো, কলকাতা হাইকোর্টের যে রায় দিয়েছেন মাননীয় বিচারপতি দেবাংশু বসাক ও আব্দুল প্রেসিডি, সেই রায় সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেননি। শুধু ওইটুকু ক্ষেত্রেই বলেছেন যে সিবিআই ওই ক্যাবিনেট মিনিস্টারদের বিরুদ্ধে কোন রকম প্রেসিপিটেটিভ অ্যাকশন নেবে না, এই হচ্ছে শব্দটা। সিজিআই তিনি মন্তব্য করেছেন শুনানির সময় যে এটা হয় না। আমরা যখন বললাম এটা ব্যাপক স্ক্যাম এবং ওএমআর শিটটি নেই, তখন তিনি বললেন ওএমআর শিটটি না থাকে তাহলে তো মুশকিল। ওরা বললেন আমরা ওএমআর শিট আছে দেখাবো, বললেন ঠিক আছে দেখাও। সোমবার দিন কি করে ওএমআর শিট দেখাতে পারো, এই আর দুর্নীতি নয়, দুর্নীতির সুবিধাভোগীতে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে সেটা খুঁজে বার করার আবার কারো প্রশ্ন আসেনি। ওরা চেয়েছিল যে দুর্নীতিতে সকলে করেনি, কিছু কিছু লোক সুনীতি করেছেন, আদার সুপ্রিম কোর্ট সেই আবেদনকে অগ্রাহ্য করেছেন, বলেছেন এত বড় এইরকম একটা ঘোটালার ক্ষেত্রে ভালো মন্দ এইভাবে বিচার করা যায় না। ওএমআর শিট আন্ডার রুলস 1 বছরের মধ্যে নষ্ট করে দেওয়া যায়, আন্ডার রুলস। এগুলো তো এখনো সুপ্রিম কোর্টে আর্গুমেন্ট হয়নি, সুপ্রিম কোর্টে এগুলো আর্গুমেন্ট হয়নি, এটা তো পুরোটা আর্গুমেন্ট হবে, আর্গুমেন্ট করে হবে। এখান থেকে ওখান থেকে গর্ত খুঁজে তো কোনো লাভ নেই। 5000 সামথিং, আমার ঠিক এক্সাক্ট ফিগারটা মনে নেই, তাদের দে হ্যাভ কমিটেড ফ্রড, তাদের ওএমআর শিটে ফ্রড করা হয়েছে। রেস্ট কোথাও কোনো কিছু বলা হয়নি, এবং রেস্ট যাদের তাদের নিয়ে কখনো কোনো ইস্যু ছিল না, কখনো কিছু ছিল না। কি করে হয়, কি করে হয়? বিকাশ ভট্টাচার্য তো আন্দোলনকারীদের পাশে দিয়ে আন্দোলন করেছিল, তো তাদের তো আন্দোলন করতে বলেছিল, তাদের তো বলেছিল চাকরি দিয়ে দেবো, আজ তো তাদেরকে পর্যন্ত তাদের শিকড় পর্যন্ত তুলে দিচ্ছে। এরা হচ্ছে সুবিধাবাদী আইনজীবী, এরা যেখানে যেমন সেখানে সেরকম সেরে যাচ্ছে। প্রধান বিচারপতি তো কতগুলো অত্যন্ত রেলিভেন্ট এবং পার্টিনেন্ট কোয়েশ্চেন রেজ করেছেন, তার উত্তর দিক না ওরা। কেন ওএমআর শিট জ্বালিয়ে দেওয়া হলো, নষ্ট করে দেওয়া হলো, সেটা কোথায়, তার তো উত্তর এখনো পাওয়া যায়নি। কেন এই যারা প্যানেলে ছিল না তারা কেন চাকরি করবে, তো ভয়ঙ্কর দুর্নীতি বলে চিফ জাস্টিস শুনতে পাচ্ছি নিজেই উল্লেখ করেছেন। তো তার উত্তর পরের সোমবার দিন আসুন, দেখি কি হয়। আজকে তো পেলেন না স্টে। প্রধান বিচারপতি ও প্রশ্ন তুলছেন যে এই দুর্নীতি যে করা হয়েছিল তার সুবিধাভোগী কারা কারা সেটাকেও খুঁজে বের করতে হবে। সুবিধাভোগী, প্রথম সুবিধাভোগী তো মমতা ব্যানার্জি এবং তার ভাইপো, এই দুজন প্রথম সুবিধাভোগী। তাদের খুঁজে বের করার জন্য তাদেরকে ইমিডিয়েটলি সিবিআই এর জিজ্ঞাসাবাদ শুরু করা উচিত, একদিনও দেরি না করে, কাল থেকেই। এবং আমি মমতা ব্যানার্জির আবার পদত্যাগ চাইছি। আপনারা তো লড়িয়ে বেরিয়েছেন যে আমরা স্টে পেয়ে যাবো, মুখ তবু কবে, হাইকোর্ট নাকি বিজেপির কোর্ট, তো সুপ্রিম কোর্টকে কি বলবেন, বিজেপির কোর্ট? সুপ্রিম কোর্ট যে প্রশ্নগুলো তুলেছে তার উত্তর কোথায়? পদত্যাগ করুন মুখ্যমন্ত্রী। মমতা ব্যানার্জি বলে, যিনি মমতা ব্যানার্জি যাকে নিজেকে পরিচয় দেন মুখ্যমন্ত্রী বলে, তার মুখ্যমন্ত্রী হওয়ার কোনো যোগ্যতা নেই। শুধুমাত্র যে অতিরিক্ত পদ তৈরি করে নিয়োগ করা হয়েছিল সেই নিয়ে সিবিআই তদন্তের উপরে সারা মন্ত্রিসভাটা কাস্টডিতে চলে যেত, সিবিআই এর কাস্টডিতে। কোর্ট তো সেই রাস্তাটা খুলে দিয়েছিল। প্রথম সেটা চ্যালেঞ্জে আমি ধরেছিলাম আমি, যাই হোক সে কথা আমি যাচ্ছি না। কিন্তু এই ডিভিশন বেঞ্চ এটা তো পরিষ্কার করে দিয়েছে যে এই পুরো মন্ত্রিসভা যারা এর পেছনে ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে, তাদের বিরুদ্ধে তদন্ত করতে হবে। শুধু সেইটুকু পার্ট স্টে করেছে, চাকরি যে যাবে সেটার বিরুদ্ধে তো কোনো স্টে হয়নি সেটা নিয়ে। এবং প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ যেটাকে বলছেন বা বিশেষ বেঞ্চ যেটা বলছেন, এই যে প্যানেলে না থেকেও চাকরি পাওয়া, এটা তো বড় দুর্নীতি, ভয়ঙ্কর, বড় মানে ভয়ঙ্কর দুর্নীতি। প্রধান বিচারপতি যারা বারবার বলেছেন যে ওএমআর শিট সেগুলো তো ডিস্ট্রয় করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন প্রথমে ফিজিক্যাল কপি সেটা ডিস্ট্রয় করেছেন, তারপরে তার ডিজিটাল কপি সেটাও ডিস্ট্রয় করেছেন। সিবিআই যে ডিজিটাল কপি
নাইসার একজন কর্তা পঙ্কজ বনসালের বাড়ি থেকে উদ্ধার করেছিল, সেটা 65B সার্টিফিকেট দিয়ে সেটা বোঝা গেছিল যে সেটা অ্যাডমিসেবল, এবং তার জেনুইনিটি থেকে বোঝা যায় যে ওএমআর শিটের ম্যানিপুলেশন আছে। আর শুধুমাত্র এখানে ওএমআর শিটের ম্যানিপুলেশনই একমাত্র ইস্যু নয়, এর বাইরে যেমন ধরুন নন লিস্টেড ক্যান্ডিডেট তাদের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া আছে, আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল সেই অ্যাপয়েন্টমেন্ট পাওয়া আছে, যেমন রেশিও ভায়োলেশন আছে, রিজার্ভেশন পলিসি সেটা মেনটেন না করা আছে, ফলে বিভিন্ন ইস্যু আছে। এবং এই যে নিয়োগের যে আইন, সেই আইনের প্রতিটি ধাপে নিয়ম ভঙ্গ হয়েছে, এবং খুব স্বাভাবিকভাবেই সেখানে টেন্টেড ক্যান্ডিডেট এবং নন টেন্টেড ক্যান্ডিডেট সেটা নন সেপারেবল হয়ে গেছে। সেকেন্ডারি ডাটা যেটা পঙ্কজ বনসালের বাড়ি থেকে উদ্ধার হয়েছে, সেটা সেই আর্গুমেন্ট দেওয়ার চেষ্টা করেছিল যে ওটা 65B সার্টিফিকেট দিয়েছেন, সেটা তো সেকেন্ডারি ডাটা। অবভিয়াসলি আমরা বলছি যে ওটা সেকেন্ডারি না, ওটাই প্রাইমারি ডাটা। এসএসসি এই করাপশন করবে বলে সে নিজের ডিজিটাল ডাটাটা নষ্ট করে দিয়েছে। আর এসএসসি যে ট্যাবুলার চার্টটা দিয়েছিলেন, সেই ট্যাবুলার চার্টটা কিন্তু সম্পূর্ণ নয়। কেন সম্পূর্ণ নয়? তার কারণ ওই ট্যাবুলার চার্ট দেওয়ার পরে আমরা তথ্য দিয়ে দেখিয়েছি যে এর বাইরেও বিভিন্ন ম্যানিপুলেশন রয়েছে। স্কুল সার্ভিস কমিশন কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে বারবার করে এই সেগ্রিগেশন থেকে এড়িয়ে গেছে। যদি সত্যিকারের সেগ্রিগেশন করতে পারে তাহলে কিছু জেনুইন ক্যান্ডিডেট বাঁচবে। ওরা যেটা চেষ্টা করতে চাইছে যে এই ফেক ক্যান্ডিডেট যেগুলো আছে, এখানে স্যাগ্রিগেশনটা না দেখালে সবার চাকরি চলে যাবে। স্যাগ্রিগেশনটা যদি দেখাতে পারে, স্যাগ্রিগেশন তো ওরা মুখে বললে হবে না। ধরুন আপনার 25,000 ক্যান্ডিডেট, 25,000 ক্যান্ডিডেটের মধ্যে ধরুন 17,500 জেনুইন, তার নাম, রোল নাম্বার, ক্যাটাগরি, সাবজেক্ট ওয়াইজ ক্যাটাগরি, মেল ফিমেল, ফিজিক্স, কেমিস্ট্রি, সাইকোলজি, পল সায়েন্স, এই পুরো সেক্টরটা তাকে স্যাগ্রিগেট করে দেখাতে হবে যে এতগুলো আমার কাছে এখনো অবধি কোনো অ্যালিগেশন এসে পৌঁছয়নি।